দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও ব্যবহার করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে অপপ্রচার ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ফ্যাক্ট চেকে দেখা যায় এটি ব্যক্তিগত মানহানির উদ্দেশ্যে সাজানো একটি বানোয়াট প্রচারণা। এরই মধ্যে ঢাকায় বোমা বিস্ফোরণের দাবিতে একটি ছবি ভাইরাল হয়ে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে দেখা যায় এটি বাংলাদেশের নয়, বরং ইরানের স্পাহান শহরের বিস্ফোরণের ছবি। এখানে শেষ নয়, পুরনো দুটি অগ্নিকাণ্ডের ভিডিওকে সাভারের জঙ্গি হামলার দৃশ্য হিসেবে ছড়ানো হয়েছে গুজব। চলুন দর্শক আরো কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। এবার সংবেদনশীল গুজবের শিকার হলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এআই দিয়ে প্রতিমন্ত্রীর একটি ছবি জেনারেট করে এক নারীর সাথে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়। এরপর এই ডিপফেক ছবিটি শিবির মিডিয়া সেল নামের ফেসবুক পেজ থেকে সংঘবদ্ধভাবে ছড়িয়ে দেওয়া হয়। তবে ফ্যাক্ট চেক করলে এই কারসাজিটি ধরা পড়ে যায়। ওদিকে ঢাকায় বোমা বিস্ফোরণের দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে আতঙ্ক ছড়ায়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ঢাকায় কোনো বোমা হামলার ঘটনাই ঘটেনি। মূলত এটি আতশবাজির শব্দ ও আলোকে কেন্দ্র করে তৈরি একটি বিভ্রান্তি। এছাড়া দাবিতে ব্যবহৃত ছবিটিও বাংলাদেশের নয়, বরং ইরানের ইস্পাহান শহরের একটি বিস্ফোরণের দৃশ্য। ভিন্ন দেশের পুরনো ছবি ব্যবহার করে ঢাকায় বোমা হামলার মিথ্যা দাবি প্রচার করা হয়েছে। একইভাবে সাভারে ভয়াবহ জঙ্গি হামলার দাবিতে সামাজিক মাধ্যমে দুটি ভিডিও ব্যাপকভাবে আলোচনায় আসে। তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিও দুটির কোনোটি সাম্প্রতিক বা সাভারের নয়। একটি গত 21শে ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁয়ের তালতলা মার্কেট সংলগ্ন সমিলে অগ্নিকাণ্ডের এবং অন্যটি 11 জুন খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগার ঘটনার। এছাড়া স্থানীয় সাংবাদিক ও পুলিশও নিশ্চিত করেছে সাভারে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। কর্নেল অলি আহমদ নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেছেন, এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যাচাই করে দেখা যায় তিনি এমন কোনো মন্তব্যই করেননি এবং দাবিটির পক্ষেও নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও নেই। মূলত প্যারোডি বা ব্যঙ্গাত্মক পেজের একটি ব্যঙ্গ পোস্টকে আসল বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম, আগে জেনেছি। আমাদের সাথে আজ উপস্থিত আছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাবাবী। তানভীর মাহতাবাবীর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। বেশ কিছু প্রসঙ্গ নিয়ে আজ আলোচনা করব, কিন্তু প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে যে অপপ্রচার ছড়ানো হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই বিষয়টি নিয়েই আসলে প্রথমেই আপনার মতামতটা বা আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। ব্যাপারটা কি এবং কিভাবে পরিস্থিতিটা এই পর্যন্ত এলো, একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ওনার বিষয়ে এক থেকে একাধিক ফুটেজ আমরা দেখছিলাম। আমি যদি নির্দিষ্ট করে বলি যে আজ দুপুর 4টার কিছু আগে থেকে ছড়াতে শুরু করে। প্রথমত একটা শেটার ট্যাগ দেওয়া একটা পেজ থেকে প্রথম ছড়ায়, এবং এই পেজটা শেটার ক্যাটাগরির হলেও এরা একটা নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে এই মানে বিভিন্ন ফুটেজ গুলা নিয়মিত প্রচার করতো, এবং নির্দিষ্ট করে বললে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফুটেজ গুলো প্রচার করে থাকে নিয়মিত। এবং একই ধারাবাহিকতায় আমরা আজকে দুপুর বিকাল থেকে দেখছিলাম যে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিভিন্ন ফুটেজ বা ছবি বা ভিডিও প্রচার হচ্ছিল। এবং যদিও আমরা এখনো যদি এটা ফ্যাক্ট চেক করিনি, এবং বাংলাদেশের কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এখনো ফ্যাক্ট চেক করেনি, কারণ ফ্যাক্ট চেক করতে গেলে ছবিগুলো এআই বা ভুয়া কিনা সেটা যাচাই করতে হলে এটার একটা ক্লিয়ার ভার্সন লাগে। এবং আমি যেটা বললাম যে শুরুতে যে পেজটা থেকে এটা প্রথম ছড়াচ্ছিল, তারা ক্লিয়ার ভার্সনের কোনো ছবি প্রচার করেনি। তারা এই ছবির উপর মেয়েটার মুখ ঢেকে দিয়েছে এবং বিভিন্ন ধরনের উপরে কিছু ব্লার, বা আমরা যে জিনিসগুলো বলি যে উপরে কিছু ব্লার করে দেওয়ার কারণে ছবিটা মূল ফুটেজটা আমরা পাচ্ছি না। এবং আমরা ওই পেজটার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা এখন পর্যন্ত আমাদেরকে রিপ্লাই করেনি। আমরা
তাদেরকে বলেছি যে আমাদের যদি মূল ছবিগুলো দেওয়া হয় তাহলে হচ্ছে আমরা যাচাই করতে পারবো যে ছবিগুলো এআই বা ডিফেক্ট না অন্য কোনো বিষয় আছে কিনা। তো মাহতাব আবির, এটা আমরা এই বিষয়টি নিয়ে আসলে আমরা কি জানলাম? এটি কি আমাদের দেশ থেকে না দেশের বাইরে থেকে আসলে এই যে পোস্ট বা যে স্যাটায়ার পেজ সেটা আসলে কোথাকার? তারা কি দেশ থেকে ছড়াচ্ছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাকি ব্যবসায়িক উদ্দেশ্য? আচ্ছা, আমি যেটা বললাম যে এই পেজগুলো নির্দিষ্ট মতাদর্শ প্রচার করে এবং সেটার নামে আমি এই প্রোগ্রামে আগেও আলোচনা করেছি সার্কাজম যে পেজগুলো এটা সেটার ক্যাটাগরিতে নিজেকে রেখেছে, কিন্তু এরা ক্রমাগত ভুয়া মন্তব্য বা ভুয়া তথ্য ছড়াচ্ছে। তো একইভাবে এই যে পেজটার কথা আমি বলছি, এরাও হচ্ছে সেটার ক্যাটাগরির, কিন্তু এরা নির্দিষ্ট মতাদর্শ প্রচার করে এবং মতাদর্শের মাধ্যমে এরা বিভিন্ন ধরনের অপতথ্য ভুয়া কন্টেন্ট গুলো ছড়ায়। এবং অবশ্যই দেশের ভিতরেও এদের কিছু কিছু এডমিন আছে এবং দেশের বাইরে থেকেও দু একজন এডমিন এর সাথে যোগ দিয়েছে। তো মোটামুটি হচ্ছে দেশে আমরা মনে করি যে দেশের ভেতর থেকে হচ্ছে বিষয়গুলোকে ছড়ানো হয় এবং এডমিন গুলোর বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ থেকে অপারেট করছে আর কি এই ধরনের পেজগুলো। তানভীর মাহতাব আবির, তাহলে মূল জায়গায় আসি। আমরা যদি প্রতিমন্ত্রীর নামে এই ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পরিমাণ ভাইরাল বা ছড়াতে দেখি, তাহলে একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ নারী যখন এই ধরনের অপতথ্য নিয়ে তারা যখন হেনস্থা হন, তাহলে করার কি আছে? প্রতিমন্ত্রীর বিষয়টি নিয়ে প্রথমে আমি একটু তুলনায় আসতে চাই। তাকে নিয়ে যদি এরকম কর্মকাণ্ড, তাহলে বাকিরা আসলে কতটুকু নিরাপদ? আচ্ছা, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে। যেমন আমরা গত সপ্তাহে দেখলাম যে সাবেক জামায়াতের বহিষ্কৃত একজন এমপি কে নিয়ে যে আলোচনা হচ্ছিল বা আমরা যে ধরনের কন্টেন্ট গুলো দেখলাম, তো সেই ক্ষেত্রে এরপর পর থেকে হচ্ছে নির্দিষ্ট ওইটা একজন দলীয় ব্যক্তি ছিলেন, এখন বহিষ্কৃত। স্বাভাবিকভাবে বিপরীত পক্ষের লোকেরা চাইবে যে এই ধরনের কন্টেন্ট গুলো আরো আসুক, বিপরীত তারা যাতে এটাকে একটা আমরা বলি যে এটাকে ডিফেন্ড করার জন্য নতুন নতুন কন্টেন্ট ছাড়ার একটা সুযোগ সৃষ্টি হয়। এবং এই সুযোগগুলো কাজে লাগায় এই ধরনের কিছু গোষ্ঠীবদ্ধ পেজ, আমরা যেটা বললাম যে সুনির্দিষ্ট কিছু পেজ আছে যারা হচ্ছে বিপরীত পক্ষের বিষয়গুলোকে প্রচার করে। তো এই ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে ভুয়া হয় না, অনেক ক্ষেত্রে হয়। তো এই জিনিসগুলো আসলে যাচাই সাপেক্ষ। এখন যদি ভুয়া না হয় এবং এই জিনিসগুলো আসল হয় সেক্ষেত্রেও ক্ষতি, এবং আমরা যদি বলি যে হ্যাঁ এটা এআই বা ভুয়া, সেক্ষেত্রেও ক্ষতি। কারণ দুই ধরনের ক্ষতি আছে। এআই হলে অবশ্যই যে ব্যক্তির নামে এই ভিডিওগুলো বা কন্টেন্ট গুলো ছড়ানো হয় তার তো একটা মানহানি এবং তার যে পেশাগত অবস্থান বা রাজনৈতিক অবস্থান, সেক্ষেত্রে তার একটা বড় ক্ষতির সম্মুখীন হয়। আর যদি সেটা বিপরীত হয় যে না এটা আসল ভিডিও, সেক্ষেত্রেও তার একটা ক্ষতি হয়। এবং যাকে জড়িয়ে জিনিসগুলো করানো হচ্ছে, আমরা জামায়াতের এমপির ক্ষেত্রেও দেখেছি যে ওই নারীকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে দুই ধরনের বিষয়গুলো যদি কন্টেন্ট গুলো মানে সামাজিক মাধ্যমে আসলেই সেটা সত্য হোক বা মিথ্যে হোক, এটা যাচাইয়ের আগেই অনেক ক্ষেত্রে হচ্ছে তারা অনেক ধরনের ন্যারেটিভের সম্মুখীন হয়, মানে সেটা তাদের ক্ষেত্রে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন করে দেয়। আমরা গত সপ্তাহে যেটা দেখলাম যে আমরাই প্রথম হচ্ছে ফ্যাক্ট চেক করে জানিয়েছিলাম যে ভিডিওটি আসলে আসল ছিল এই জামায়াতের এমপির ক্ষেত্রে। এর আগে কিন্তু তাদের অনেক ধরনের পোস্ট আমরা দেখছিলাম যে এআই দিয়ে তৈরি বা বিভিন্ন অন্য জনের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যখন দেখলাম যে ফ্যাক্ট চেকের আগেই অনেক ধরনের ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছিল, একই রকম এখনো ঘটছে। আজকেও যেটা দেখলাম যে অনেকেই অনেক ধরনের ন্যারেটিভ প্রচার করছে, এখনো কিন্তু এটার ফ্যাক্ট চেক হয়নি বা আমরা এটার ফ্যাক্ট চেক করিনি। তো এই জিনিসগুলোতে ক্ষতি, আমরা মনে করি যে যাকে জড়িয়ে প্রচার করা হচ্ছে তারও ক্ষতি, এবং যে নারী এই জিনিসটাতে জড়ানো হচ্ছে সেটা যদি এআই দিয়ে হয় সেটা তো অবশ্যই ভিন্ন নারী হবে, এবং যদি এটা সত্য হয় সেক্ষেত্রেও ওই নারীর জন্য এটা ক্ষতিকর। এবং তার জন্য এই জিনিসগুলোতে যে হ্যারাসমেন্ট গুলো আমরা আগেও দেখেছি, সময়গুলো আসলে খুবই দেখেছি, নেতিবাচক একটি তাকে আসলে harass করা প্রভাব হয় অনেকভাবে। এটি পরে সবার মানসিকতা এবং জীবনেও। তানভীর মাহতাব আবির, একটা বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই। এই ধরনের, অর্থাৎ আজকে আমরা দেখলাম প্রতিমন্ত্রী নিয়ে এই ধরনের অপতথ্য, এর আগেও মন্ত্রীদের নিয়েও আমরা নানা ধরনের অপতথ্য দেখেছি। সাম্প্রতিক সময়গুলোতে এরকম বড় ব্যক্তিত্ব নিয়েদের সাথে জড়িত অপতথ্য বা গুজব নিয়ে একটু আপনার হিসাবটা জানতে চাই। আসলে কি আগের থেকে এগুলো বাড়ছে, না আগের মতোই আছে, নাকি কমছে? কি পরিস্থিতি দেখছেন আসলে? গণতান্ত্রিক সরকার বাংলাদেশে গত 2 বছর গণতান্ত্রিক সরকার ছিল না। সেক্ষেত্রে তখনকার যদি তুলনা করি, আমরা গত 2 বছর তুলনায় এখন যে গণতান্ত্রিক সরকার আছে তাদের ক্ষেত্রে যদি তুলনা করি, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা খুবই রিস্কি জায়গায় আছে এবং ভালনারেবল জায়গা। আমরা বলি যে এআই বা ডিফেক্ট একটা সহজ মাধ্যম হয়ে উঠেছে, যে কাউকে নিয়ে যে কোনো কিছু মুহূর্তের ভিতরে হচ্ছে ভাইরাল করে দেওয়া। এবং এই জিনিসগুলো
এখন কেন আমরা বলি যে গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে এটা বেশি রিস্কি, কারণ গণতান্ত্রিক সরকার, একটা সরকার যখন ক্ষমতায় আসে বিপুল ভোটে জয়ী হয়ে, তার একটা বিরোধী পক্ষ অবশ্যই আছে এবং এক বা একাধিক থাকতে পারে। এক্ষেত্রে আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আওয়ামী লীগের একটা, আওয়ামী লীগপন্থী যারা পেজগুলো আছে আমরা সবাই জানি, নিয়মিত আলোচনাও করি যে তারা নিয়মিত অপতথ্য সুযোগের অপেক্ষায় থাকে। তো এই জিনিসগুলোতে হচ্ছে দুই দিক থেকে আক্রমণটা আসে, বিরোধী পক্ষ থেকেও আসতে পারে এবং আওয়ামী যারা হচ্ছে নিষিদ্ধ কার্যক্রম চালাচ্ছে তাদের পক্ষ থেকেও আসতে পারে। তো এই ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ যে তারা কোনো কাজ, কোনো কিছু না করে বা কোনো কার্যক্রমে না থেকেও তাদের বিরুদ্ধে এই ধরনের এআই ডিফেক এবং সার্কাজম কন্টেন্ট গুলো সবচেয়ে বেশি হচ্ছে কাজে লাগানো হচ্ছে। এবং এই কাজে লাগানোটা এই জন্য করা হয় যে এই জিনিসগুলো প্রমাণ করাটা যতটা কঠিন, আমরা যেটা বলি যে আমরা যদি ক্লিয়ার কন্টেন্ট না পাই, আমাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করাটা দীর্ঘসূত্রতার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটাতে সুযোগটা তারা নেয় যে যতক্ষণ পর্যন্ত ফ্যাক্ট চেক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই ন্যারেটিভটা ছড়িয়ে দেওয়া তাদের জন্য সহজ। এবং তানভীর মাহতাব-আবির, এই প্রসঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করব। যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করছিলাম, হেভিওয়েট ব্যক্তিত্ব বা রাজনৈতিক ব্যক্তিত্ব, এছাড়াও খুব সেলিব্রিটি টাইপের লোকজনদের নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য এবং গুজব টার্গেট করে ছড়াতে দেখছি। একটা সময় ছিল মানুষের কে বিনোদন দেওয়ার জন্য অথবা তাদেরকে মজা দেওয়ার জন্য অথবা সার্কাজমের ছলে অনেক তথ্যই আসলে আগে বিভ্রান্ত করে ছড়ানো হতো, কিন্তু এখন কিন্তু উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে তাদের নিজস্ব ব্যক্তিগত ইমেজকে নেতিবাচকভাবে প্রভাবিত করার জন্য। এই যখন আমরা পরিস্থিতি দেখছি, আমরা প্রতিমন্ত্রীর আজকের গল্প দেখলাম, এর আগেও আমরা রাষ্ট্রপতি নিয়েও নানা ধরনের গুজব দেখেছি। 6 মাসের মধ্যে আমরা বেশ বড় ধরনের গুজব দেখেছি জামাত, বিএনপি, সব ধরনের দলকে ঘিরে। আমি একটু জানতে চাই, এই পর্যন্ত এই ধরনের ব্যক্তিত্ব যারা গুজবে আক্রান্ত হয়েছেন তারা কোন সমাধানে গিয়েছেন? সমাধান কি আদৌ কিছু পেয়েছেন? কি জানেন আপনি? আচ্ছা, আপনি যেটা বললেন যে জামাত, বিএনপি কেউই আসলে রেহাই পাচ্ছে না। অপতথ্য এমন একটা বিষয়, আজকে আপনি বিএনপি কে নিয়ে দেখছেন, আপনি এর বিপরীতে কালকে জামাতকে নিয়ে দেখবেনই অবশ্যই। কারণ এটা মতাদর্শগুলো এমন হয়ে গেছে যে আমি একটাকে আরেকটাকে দিয়ে ডিফেন্ড করতেই হবে আমাকে, এবং এই ন্যারেটিভটা আমাকে দাঁড় করাতেই হবে। তো এটার কারণে হয় কি যে দলগুলো আসলে ওই মাইন্ডসেট হয়ে গেছে যে অপতথ্যের প্রবাহ কমানো হচ্ছে, আমরা মনে করি যে বরং তারা অপতথ্য বাড়ানোতে আসলে উৎসাহী বেশি। আর যেটা সমাধান আসলে আমরা যতটুকু দেখি যে কেউ আসলে লিগ্যাল অ্যাকশনে যেতে চায় না। এবং এই না যাওয়াটাই আসলে এই যারা প্রচারগুলো করে এবং যারা এই ক্রিয়েটর এই জিনিসগুলোর, তারা আসলে প্রশ্রয় পেয়ে যায় এবং এই প্রশ্রয়টা তাদেরকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে সেটা আপনি দেখবেন যে একেবারে একেবারে মানে সম্মানহানি একটা রাজনীতিবিদ বলেন বা একজন পেশাগত যারা আছেন, যারা সেলিব্রিটি মানুষ বলি, সম্মানহানিটা তাদের শেষ একটা লিমিট, এবং এই লিমিটটাকে ক্রস করে দিচ্ছে এই ধরনের যারা প্রোপাগান্ডা গুলো উৎপাদন করে। এবং এটা আমরা মনে করি একটাই কারণ যে বাংলাদেশের আইনের যে ব্যবহার, সেই ব্যবহারটা আসলে যারা এই অপতথ্যের ভুক্তভোগী তারা ঠিকঠাক মতো করতে পারেন না বা করেন না, এবং এই না করার কারণও আছে কিছু, সেটা আমি অনেকবার আলোচনা করেছি এবং তারাও এগুলো বলেছেন এই প্রোগ্রামেই, যে আইনের দীর্ঘসূত্রিত একটা বিষয় যে আপনি আজকে সমাধান চাচ্ছেন, কিন্তু এই সমাধানটা হয়তো বিভিন্ন শুনানি বলেন, বিভিন্ন ধরনের আইনের যে মারপ্যাচ, এগুলো হয়ে হয়তো এমন দিনে গিয়ে আপনি রেজাল্টটা পাবেন, তখন হয়তো এই রেজাল্ট দিয়ে তার কোনো কাজই নেই। আপনি যদি ইমিডিয়েটলি এই জিনিসটাকে ট্যাকেল না করা যেত বা ট্যাকেল না করা যায় আইন দিয়ে, বা তাদেরকে ধরা না যায়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসের কোনো ফিডব্যাক নেই। তো এটাই আসলে বাংলাদেশের আইনের আইনের এই যে জটিলতার যে প্রসঙ্গটি, সেটি কি আমাদের দেশেই না সবখানে একই রকম? এটা একটা তো প্রথমত হচ্ছে বাংলাদেশে তো গুজবের যে আতুরঘর বাংলাদেশ, তো এখানে আপনি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় প্রচুর গুজব পাচ্ছেন। তো এটা সামাল দেওয়ার জন্য আইনের যে সক্ষমতা সেটা অবশ্যই কম। এবং আমি যদি অন্যান্য দেশের সাথে তুলনা করি, সেসব দেশেও আছে, আমি ভারত বলেন, পাকিস্তান বলেন, এবং সেসব দেশে ভিকটিম ভুক্তভোগী, মানে আমি যদি বলি পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব হিসেবে ভুক্তভোগী বলি, ওইটা খুব কম। টার্গেটেড ব্যক্তিদের নিয়ে খুব কম। এটা অর্গানাইজড উপায়ে, ধরেন কোনো একটা বিস্ফোরণের ঘটনা বা কোনো একটা মানে কোনো অর্গানাইজেশন নিয়ে ঘটনা, এই ধরনের ঘটনা হয় যেখানে আসলে আইনি সহায়তা নেওয়ার ক্ষেত্রে কোনো ঘটনা নিয়ে নেওয়া যেতে পারে, সেটা কোনো ব্যক্তি কেন্দ্রিক না, কারণ ব্যক্তিদের নিয়ে সেখানে অপতথ্য খুব কম ছড়ায়। যেমন ধরেন এখন ভারতে ধরেন প্রধানমন্ত্রীকে নিয়ে ছড়াচ্ছে, বা নির্দিষ্ট যারা ভাইরাল হচ্ছেন রাজনীতিবিদ বিভিন্ন, আমি যদি নির্দিষ্ট করে বলি যেমন শুভেন্দু অধিকারী বলেন, বা যারা লাইমলাইটে আছেন, হাতে গোনা কয়েকজন,
তো বাংলাদেশে কিন্তু প্রচুর ব্যক্তিত্ব আছে, সেটা রাজনীতির ময়দানে হোক বা রাজনীতির বাইরে হোক। তো এত পরিমাণ মানুষ প্রতিদিন কোনো না কোনো ভাবে ভিক্টিমাইজ হচ্ছেন এগুলোর, এবং তাদের এই যে এত বড় পরিমাণ, এই পরিমাণটা পৃথিবীর অন্যান্য দেশে নাই, আমি যেটা বললাম। তো এই জন্য যদি তুলনা করেন সেক্ষেত্রে আইনি ব্যবস্থা কিন্তু অন্যান্য দেশে স্ট্রং, এবং ওখানে ব্যবস্থাও নেওয়া হয়। আমরা অনেক জায়গাতে দেখেছি গুজব প্রচারের কারণে অনেকে গ্রেপ্তার করা হচ্ছে, আইনি ব্যবস্থা হচ্ছে, কিন্তু সেটা বাংলাদেশের যে পরিমাণ, সে পরিমাণের তুলনায় অনেক কম। সেক্ষেত্রে তাহলে কি আইনি মোটা দাগে এটা বলা ব্যবস্থাটা যায় যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সেই যে সক্ষম কার্যকর পদক্ষেপ না থাকার কারণে গুজবের হার এবং অপতথ্যের হার দিনে দিনে বাড়ছে? আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কোনো দায় নেই। আমি তো যেটা বললাম যে আপনি যদি আইনি ব্যবস্থার উদ্যোগ না নেন, আপনি যদি একটা জিডি না করেন, মামলা না করেন, আইন শৃঙ্খলা বাহিনী তো নিজেরা গিয়ে এই জিনিসগুলো ইনভেস্টিগেট করবে না, তাদের কাছে তো মামলা আসতে হবে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দায় দিয়ে আসলে কোনো লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়, তারাও বলেন যে এই জিনিসগুলোতে তারা যদি আইনি সহায়তা নিতে আসে ভিকটিম যারা, সেক্ষেত্রে তারা হচ্ছে আইনি পথগুলো বাতলে দেবেন বা এই জায়গায় তারাও এগিয়ে আসবেন, কিন্তু ভুক্তভোগীরা এগিয়ে আসে না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে একা দায় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই যে কথা আমরা আলাপ যখন শুরু করছিলাম, আমরা বিভিন্ন মন্ত্রী বা পরিচিত ব্যক্তিত্বদের নিয়ে আলাপ করছিলাম। তাদেরই যদি আইন নিয়ে যদি এরকম প্রসঙ্গ থাকে, তারাই যদি জিডি না করতে চায়, আইনের কাছে না যেতে চায়, তাহলে আসলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ যদি এরকম কোনো কারণে যদি সে ভুক্তভোগী হয়, তাদের তো যাওয়ার আসলে তেমন কোনো সমাধানের জায়গা থাকলো না, তাই কি একই মনে করেন? আচ্ছা, এক্ষেত্রে যেটা বললাম, সাধারণ মানুষ কিন্তু প্রতিদিন মানে ধরেন আমি একজন সাধারণ মানুষ, আমি কিন্তু প্রতিদিন গুজবের শিকার হবো না। আমি যে গুজবের শিকারটা হতে পারি সেটা হচ্ছে আমাকে টার্গেটেড কেউ হয়তো গুজবে ফাঁসাতে পারে। ধরেন আমার একটা এডিটেড ছবি দিবে বা আমার শত্রুতাবশত আমার সাথে কোনো একটা অপতথ্য ছড়িয়ে দেবে। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ধরেন মাসে হয়তো একটা বা বছরে একটা অপতথ্য পাবো। সেক্ষেত্রে আমার জন্য আমরা যেটা দেখি যে যেরকম সাধারণ ব্যক্তিরা কিন্তু মানে ভুক্তভোগী হিসেবে ওরা থানায় যান, জিডি করেন। আমরা অনেক ক্ষেত্রে তাদের কাছে জিডি চাইলে তারা জিডি দেন। এক্ষেত্রে হয় কি, যেটা বললাম যে তাদের বছরে হয়তো একটা বা মাসে একটা গুজব, এটার ক্ষেত্রে তাদের আইনি সহায়তা পেতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যেটা বললেন যে রাজনীতিবিদ যারা পাবলিক ফিগার, এরা প্রতিনিয়তই শিকার হচ্ছে। এখন কয়টার বিরুদ্ধে এরা যাবেন এটা নিয়ে তারা এক সন্দিহান থাকেন। আমরা এমন অনেকের সাথে কথা বলি, তারা বলেন যে হ্যাঁ আমি আজকে এটা নিয়ে গেলাম, কালকে দেখলাম আমাকে নিয়ে আরেকটা পেজ ছড়াচ্ছে, এখন তার জন্য আবার কালকেও আমাকে যেতে হবে। ছাত্রদলের একজন নেতা বলছিলেন এরকম, যে উনি মিডিয়ার সামনে বলছিলেন যে কত যাবো থানায়। তো এই জিনিসটা আসলে তাদের জন্য একটু ডিফিকাল্ট, যে প্রতিদিন বা প্রতিনিয়ত তারা এই জিনিসটা ভিকটিম হচ্ছেন। এজন্য আইনি সহায়তা আসলে কোনটাকে প্রায়োরিটি দিয়ে করবেন এটা তারা বুঝে উঠতে পারে না, কারণ তারা এটার স্প্রেডটা কি পরিমাণ ছড়িয়েছে এটা আসলে বুঝে ওঠার তাদের পক্ষে মুশকিল। সেই ক্ষেত্রে তানভীর মাহতাব আবির, আপনি কি মনে করেন এই বিষয়টি অনেকটাই জটিল হয়ে দাঁড়াচ্ছে? যিনি ভুক্তভোগী তিনি দীর্ঘ শত্রুতা বা সময়ের কারণে আসলে তিনি আইনের দিকে যেতে চাচ্ছেন না, কিন্তু এই দিকে না যাওয়ার কারণে যে আসলে গুজবগুলো ছড়াচ্ছে তার সাহস বেড়ে যাচ্ছে। এই যে ঝামেলাটা, সেটার আসলে সমাধান কি হতে পারে? আচ্ছা, সমাধান তো আমরা অনেকবার আলোচনা করেছি। সমাধান প্রথমত হচ্ছে এদেরকে রেটিং দেওয়া বা স্ট্রাইক করা। এটা ফ্যাক্ট চেকাররা করছে নিয়মিত। আমরা একটা আনন্দের বিষয় হচ্ছে সার্কাজম অনেকগুলো পেজ বন্ধ হয়ে গেছে, এবং যারা প্রতিনিয়ত অন্তত ছড়াতো, গত মাসেও আমরা দেখেছি অনেক সার্কাজম পেজ ছড়াতো, এগুলো এই মাসে আর ছড়াতে পারছে না কারণ এই পেজগুলো বন্ধ হয়ে গেছে। এটা আমাদের দিক থেকে আমরা যতটা পারছি করছি, কিন্তু মেইন যেটা আমি বললাম যে যারা ভুক্তভোগী তাদেরকে হ্যান্ড অ্যারেস্ট করতেই হবে, এবং সেটা আপনি যদি থানায় গিয়ে না পারেন, আইনি ব্যবস্থা না পারেন, আপনাকে অন্তত তোমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে যে না, এটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার, এই জিনিসটার বিপরীতে সত্য হচ্ছে এই ঘটনা। আপনি যদি একটা পাবলিক ডোমেইনে আপনি এই জিনিসটা তুলে রাখেন, 5 বছর 10 বছর পরও মানুষ খুঁজতে গিয়ে পাবে যে না, এই ব্যক্তি ভুক্তভোগী হয়েছিলেন এবং সেটা তিনি জানিয়েছিলেন যে এটার বিপরীতে কি সত্য। তানভীর মাহতাব আবির, একটা সমাধানের দিকে আসলে আমরা জানলাম যে যার জন্য অপতথ্য যার নামে ছড়াচ্ছে তার ন্যূনতম কোথাও হলেও সত্যটা জানিয়ে রাখা উচিত, যাতে ভবিষ্যতেও সেই বিষয়টা নিয়ে নিরাপদ থাকে। ধন্যবাদ তানভীর মাহতাব আবির, বেশ কিছু তথ্য এবং পরামর্শ পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনা ছিলেন রিউমার স্ক্যানার টিমের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটার স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন একাত্তরের সাথে।